আপনি নিশ্চয়ই শুনেছেন যে ২৪ ঘন্টার জন্য মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সর করা হয়েছে। হুম। তো আমাদের বক্তব্য হচ্ছে, সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে জানতে ইচ্ছা করছে যে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলছেন সেটা তো খুব যে ভুল বলছেন তা নয়, এবং হুম। অভিজিৎ গাঙ্গুলিকে কাউন্টার করার জন্য অভিষেক ব্যানার্জিও কিন্তু সেই একই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। মমতা হুম। ব্যানার্জি তিনিও একই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। তিনিও প্রধানমন্ত্রীকে, শুভেন্দু অধিকারীকে, মাননীয় প্রাক্তন বিচারপতিকে প্রত্যেকের নামে উল্টোপাল্টা কথা বলছেন। সেক্ষেত্রে তাদেরকে সেন্সর করা হচ্ছে না। অথচ হুম। মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সর করা হচ্ছে। আপনার হুম। প্রতিক্রিয়া কি? দেখুন, রাজনীতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজনীতি তার শালীনতা আর কেউ বজায় রাখছে না। আর এটা শুরুয়াত করেছে বাংলার কৃষ্টি কালচারকে অবমাননা করে, সেটা হচ্ছে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একদম। এবারে এবারে ঘটনা হচ্ছে, মমতা ব্যানার্জি যে শুরু করেছে, আর সেইটার ধারক বাহক হিসাবে এখন বিরোধী পক্ষও বলতে শুরু করেছে, বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলতে শুরু করেছে। এবারে ঘটনা হচ্ছে, অভিযোগটা নির্বাচন কমিশনের কাছে কে করেছে। এবার নির্বাচন কমিশনের কাছে যদি কেউ অভিযোগপত্র জমা দিয়ে থাকে, সেই জমার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মনে করেছে যে এটা সেন্সর করা প্রয়োজন, তাই সেন্সর করেছে। আর মাননীয়ার বিরুদ্ধে সেরকম যদি কোনো অভিযোগ জমা পড়ে থাকে, তাহলে তার বিরুদ্ধেও করা দরকার। তবে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা উচিত। স্যার, একটা জিনিস বলছি, আপনি হয়তো ট্রেনে আছেন এই মুহূর্তে। হুম। তো একটা ছোট্ট প্রশ্ন, যেটা হচ্ছে যে এই যে সাধু সন্ন্যাসীদেরকে নিয়ে যেভাবে আক্রমণ করছেন হুম। হুম। মমতা ব্যানার্জি, তাতে তো একটা মানে বাজে পরিস্থিতির জায়গায় চলে যাচ্ছে। এ ব্যাপারে হ্যাঁ, আপনার, তাকে সেটাতে একটা বাজে পরিস্থিতির জায়গায় চলে যাচ্ছে। কারণ সাধু সন্ন্যাসীরা বলছেন নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে তারা আন্দোলনে নামবে। তারা রাস্তা আন্দোলন করবে, রাস্তায় বসে পড়বে। এই যে একটা লড়াই, গৃহযুদ্ধ টাইপের লড়াই শুরু হয়ে যাচ্ছে। দেখুন, এই বাংলার বুকে এই ধর্মীয় রাজনীতি, কৃষ্টি কালচার, আজকে মমতা ব্যানার্জি সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে বলছে। বিভিন্ন, যেমন বহরমপুরের যিনি মহারাজ আছেন, তার বিরুদ্ধে বলছে। তার বিরুদ্ধে। এই মহারাজের কাছে আমি নিজে গেছিলাম, এবং হুম। আমি একজন মুসলিম পরিবারের ছেলে। আমি একজন হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে আমি তার কাছে গেছিলাম, এবং সেখানে আমার ধর্মীয়, আমার যে মুসলিম সম্প্রদায়ের বিলং করি, আমি কোনো লুকোচাপা করিনি, তাকে পরিষ্কার ভাষায় বলেছি যে আমি মুসলিম, আমার নাম আলী আব্দুল খান। আমি পরিষ্কার ভাষায় তাকে বলেছি, এবং তথাপি তিনি এইগুলো শুনেও তার পাশে বসিয়ে আমাকে মধ্যাহ্ন ভোজন করিয়েছিলেন। এবং তারপরে তিনি আমাকে সঙ্গে করে নিয়ে, উনি যে স্কুলটা চালান ওখানে, সেই স্কুল নিয়ে গেছিলেন। সেখানে দেখলাম 80% মুসলিম সম্প্রদায়ের ছেলে স্কুলে। এবং তিনি যে হাসপাতালটা চালান, সেই হাসপাতালের চিকিৎসা যেগুলো হয়, সেগুলোও কিন্তু মুসলিম সম্প্রদায়ের গরিব মানুষের চিকিৎসা হয়। আচ্ছা। সেই জায়গাতে আমার ব্যক্তিগত মত বা ওপিনিয়ন, যে এইরকম একটা সমাজের গরিব, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, যার কাছে কোনো জাত নেই, ধর্ম নেই, পিছিয়ে পড়া মানুষের সেবার কাজে আত্মনিয়োগ করেছে, জীবনকে উৎসর্গ করেছে, তার বিরুদ্ধে এরকম কথা বলা অর্বাচীন। এবং আরেকটা আপনাকে উদাহরণ দিচ্ছি, যে উনি বলেছেন যে বাংলার বুকে
এবং মুর্শিদাবাদে যে দাঙ্গা তার হোতা নাকি উনি। হুম, বলেছেন আপনারা মমতা জানেন ব্যানার্জি। যে এই দাঙ্গা নিয়ে আমি কেস করেছি হুম, মহামান্য আদালতের চিপের ঘরে, এবং সেই আদালত নির্দেশ দিয়েছে এনআইএ তদন্ত, এবং সাথে সাথে সিআইডি তদন্ত দিয়েছে। হুম, সিআইডি তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে, মহামান্য আদালতের কাছে জমা পড়েছে। সিআইডি রিপোর্ট, সিআইডি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গ এসপি সরকার। হুম, এসপি রিপোর্ট জমা দিয়েছে, ডিএম রিপোর্ট জমা দিয়েছে। কোথাও কিন্তু এই কার্তিক মহারাজের কথা উল্লেখ নেই ওই দাঙ্গাতে। তাহলে হুম, মহামান্য আদালতে যেখানে সিআইডি রিপোর্ট জমা দিচ্ছে, এসপি জমা দিচ্ছে, ডিএম জমা দিচ্ছে যে এখানে কার্তিক মহারাজ এই দাঙ্গার সাথে জড়িত নেই, সেখানে কার্তিক মহারাজের নাম কোথাও উল্লেখ নেই। সেই জায়গাতে কার্তিক মহারাজের নামটা কোথা থেকে পেলেন মমতা ব্যানার্জি, এটা আমার একটু আশ্চর্য লাগছে। এবং আরেকটা উদাহরণ বলে দিই আপনাকে পরিষ্কার ভাষায়, মমতা ব্যানার্জিকে যখন ইমাম পরিষদ, সেই ইমাম পরিষদ তরফ থেকে যখন ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক দল আখ্যা দিয়ে এবং মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান জানায়, তখন মমতা ব্যানার্জি কেন গদগদ হয়ে ওঠেন? তাহলে এটাও তো একটা সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর মতো কাজ করছে ইমাম একদমই, পরিষদ। ইমাম একদমই। পরিষদ হুম, তাহলে ইমামরা বললে তখন কোনো ত্রুটি হয় না, তখন তাদেরকে তৃণমূলের আখ্যা দিয়ে তৃণমূলের, আমার মনে হয় ওই ইমাম পরিষদ বা ওই ইমামরা যারা তৃণমূলের পা চাটে, তোহা সিদ্দিকী থেকে আরম্ভ করে যারা মমতার দালাই লামা করে, তাদেরকে সরাসরি ওই ইমামদেরকে তৃণমূলের সিম্বল নিয়ে বাজারে নামা দরকার, ইমামতি ছেড়ে দিয়ে। আর পীর পয়গম্বর যে নাম আখ্যা দিয়ে চলে, তাদেরকে এই ফেল তোহা সিদ্দিকী, যার বাঙালি বাড়িতে বাসন মেজে খাওয়ার যোগ্যতা নেই, সে আজকে তৃণমূলের পা চেটে তৃণমূলের গোলামি করে তৃণমূলের দালালি করে আজকে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি টাকার গাড়ি চড়ে বেড়াচ্ছে। এই রকম ধর্মের ব্যবসাকারীদের বিরুদ্ধে সমগ্র মুসলিম সম্প্রদায় মানুষ রুখে দাঁড়ানো দরকার। এবং আজকে মমতা ব্যানার্জি যে সনাতনীদের নামে এবং বেলুর মঠ থেকে শুরু করে সেবাশ্রম থেকে শুরু করে এই যে কথাগুলো বলেছে, একজন জাতীয়তাবাদী মুসলিম হিসাবে মহামান্য আদালতের একজন অ্যাডভোকেট হিসাবে আমি এটাকে সম্পূর্ণভাবে কন্ডেম করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। স্যার, আপনাকে আমি আবার পরে যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ। গুড নাইট, ভালো থাকবেন।